বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৯ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ৬৬৭৪কে ২১৪ দ্বারা ভাগ করি। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? ৬৬৭৪কে ২১৪ দ্বারা ভাগ করি। তাহলে এই ভাগটি আমরা কিভাবে করে করতে পারি? দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাতে আমাদের সেই ভাগটি করে দেখানো হয়েছে। আমরা কি জানি, যেহেতু ২১৪ দ্বারা ভাগ করতে হবে, যার কারণে ২১৪কে কিন্তু আমরা শুরুতে লিখবো, তাই না? আমরা শুরুতে লিখলাম ২১৪ এবং যে সংখ্যাকে ভাগ করতে হয়, হ্যাঁ, সেটিকে কিন্তু মাঝখানে লিখতে হয়। আমরা এখানে দেখো মাঝখানে লিখে দিলাম ৬৬৭৪। এবারে আমরা চাইলে কিন্তু উপরে একটি দাগ দিয়ে এখানে উপরেও আমরা উত্তরটিকে লিখতে পারি, আবার এই পাশে একটি দাগ দিয়ে আমরা কিন্তু এই জায়গাতেও উত্তরটিকে লিখতে পারি। তোমাদের যেখানে সুবিধা হবে তোমরা কিন্তু সেখানেই উত্তরটি লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমাদের কিন্তু এখানে উপরে উত্তরটি লিখে দেখানো হয়েছে। আচ্ছা, এখন এই ভাগটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আমরা সবসময় লক্ষ্য করব যে এই জায়গাতে এই যে ভাজক, হ্যাঁ, এই ভাজকের জায়গাতে কয়টি অঙ্ক রয়েছে, আমরা এখানে যে কয়টি অঙ্ক দেখতে পাবো, হ্যাঁ, এখান থেকে আমরা শুরুতে সেই কয়টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। যেমন দেখো এখানে অঙ্ক রয়েছে ১টি, ২টি, ৩টি, তাই না? যার কারণে আমরা কী করব, এই জায়গা থেকেও প্রথম ৩টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। প্রথম ৩টি অঙ্ক দেখো ১টি, ২টি, ৩টি, এই যে আমাদের কিন্তু একটি লাল রং দিয়ে বোঝানো হয়েছে, তাই না? এই হচ্ছে ৩টি অঙ্ক। এই ৩টি অঙ্ক মিলে কত হয়ে যায়? ৬৬৭, তাই না? এই ৬৬৭কে আমরা প্রথমে ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এই যে ২১৪ আমরা দেখব একটু আলাদা জায়গাতে, তোমরা হিসাব করে দেখবে, হ্যাঁ, দেখবো যে ২১৪ সঙ্গে কতকে গুণ করলে আমরা ৬৬৭ এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো আমরা যদি ২১৪ সঙ্গে ৩কে গুণ করি, দেখো ২১৪ সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, তাহলে দেখো ৩ দ্বারা প্রথমে আমরা 4কে গুণ করব, তারপরে 3 দ্বারা 1কে গুণ করব, তারপরে 3 দ্বারাই আবার 2কে গুণ করব, তাই না? আচ্ছা, দেখো 3 দ্বারা 4কে গুণ করা হয় 3 4 12, 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এবারে 3 দ্বারা 1কে গুণ করা হয় 3 1 3, 3-এর সঙ্গে যদি হাতের এই 1কে যোগ করে দিই, তাহলে 3 এবং এই 1 মিলে হয়ে যায় 4, তাই না? আমরা এখানে লিখে দিলাম 4, হাতে কিন্তু এখন আর আমাদের কিছুই নেই। এবারে 3-এর সঙ্গে 2কে গুণ করা হয় 3 2 6, আমরা এখানে লিখে দিলাম 6। তাহলে আমাদের হয়ে গেল কত? 642। এখন এই 214কে যদি আমরা 4 দ্বারা গুণ করতাম, 3-এর চাইতে 1 বড় যেহেতু 4 দ্বারা গুণ করলে কিন্তু এই যে 667 এর চাইতে অনেক বড় হয়ে যেত। আমরা জানি এর চাইতে বড় হলে কিন্তু হবে না, হয় এর সমান হতে হবে আর না হয় ওর চাইতে একটু ছোট হতে হবে, তাই না? তাহলে এই যে 642 আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটি হচ্ছে কি এই 667 সবচাইতে কাছের সংখ্যা, ঠিক আছে? যেহেতু 3 দিয়ে গুণ করে আমরা 642 পাচ্ছি, যার কারণে এই 3কে লিখবো হচ্ছে আমরা উত্তরের জায়গাতে। এই দেখো এই 3কে লিখলাম আমরা উত্তরের জায়গাতে, এবং গুণ করে যেহেতু 642 পাচ্ছি, এটিকে লিখে দিলাম আমরা এই যে এই 667-এর নিচে আমরা লিখে দিলাম 642। আচ্ছা, এবারে আমরা কি করব, এই যে উপরের সংখ্যা, এই উপরের সংখ্যা থেকে নিচের এই 642কে আমরা বিয়োগ করে দেবো, তাই না? দেখো 7 থেকে 2কে বিয়োগ করলে থাকে হচ্ছে 5, 6 থেকে 4কে বিয়োগ করলে থাকে হচ্ছে 2, লিখে দিলাম 2, 6 থেকে 6 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কিন্তু কখনোই 0 লিখতে হয় না, তাই না? আচ্ছা, তাহলে এখানে বিয়োগ করে আমরা পাচ্ছি কিন্তু 25। এবারে কি করব, এই যে 4টা এখানে রয়ে গেছে, এই 4টা কিন্তু এখন আমরা ভাগ করিনি, তাই না? এই 4টাকে নিচে নামিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? এই 25-এর পাশে 4টাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা, দেখো এই ধাপটি আমাদের একটু নিচে দেখানো হয়েছে, আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি, এই দেখো এই 4টি কিন্তু আমাদের দেখানো হয়েছে যে এই নিচে আমরা নামিয়ে নিয়ে এসেছি, তাই না? তাহলে এখন মোট মিলে হয়ে গেল কত? 254। এখন আমরা দেখব যে 214-র সঙ্গে কতকে গুণ করলে 254-র সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো 214-র সঙ্গে যদি আমরা 1কে গুণ করি, তাহলে হবে হচ্ছে 214 1 214। আবার 214-র সঙ্গে যদি 2কে গুণ করি, তাহলে কিন্তু হয়ে যাবে এর সঙ্গে 2কে গুণ করলেও কিন্তু হয়ে যাবে 428। তার মানে কিন্তু এই 258 চাইতে বড় হয়ে যাবে, তাই না? 2 দিয়ে গুণ করলে যেহেতু বড় হয়ে যাবে, যার কারণে ওকে আমরা কি করব, 1 দিয়ে গুণ করব। আচ্ছা, 1 দিয়ে যেহেতু গুণ করব, যার কারণে 1কে লিখলাম আমরা এই জায়গাতে, দেখো এই 3-এর পাশে লিখে দিলাম 1, এবং 214 1 214 হয়, আমরা এই 214কে কিন্তু এই জায়গাতে লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবারে 258 থেকে যদি 214কে আমরা বিয়োগ করে দিই,
4 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 0, 5 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 4, এবং 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে এই যে 40 আমরা পাচ্ছি, এরপরে দেখো এই পাশে কি আর কোনো সংখ্যা বাকি রয়ে গেছে আমাদের ভাগ করতে? আর কিন্তু কোনো সংখ্যা বাকি নেই, তাই না? যেহেতু কোনো সংখ্যা বাকি নেই, তার মানে এই যে 40 আমরা পাচ্ছি, 40কে কিন্তু আর 214 দ্বারা ভাগ করা যাবে না। কারণ কি? কারণ এটি কিন্তু 214 চাইতে অনেক ছোট, তাই না? যার কারণে এটিকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে ভাগফল কত? ভাগফল মানে হচ্ছে উত্তর, ভাগফল হচ্ছে আমাদের 31 এবং ভাগশেষ হচ্ছে 40। ঠিক আছে, অর্থাৎ ভাগ করার পরে এই 40 অবশিষ্ট থেকে গেল। হ্যাঁ, এই দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে, ভাগফল 31 ও ভাগশেষ 40। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা দেখো একটু এই ডান পাশে লক্ষ্য করি, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যাচাই পদ্ধতি আমাদের দেখানো হয়েছে, অর্থাৎ আমাদের এই অঙ্কটি সঠিক হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু আমরা চাইলে যাচাই করেও দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে কিভাবে করে আমরা যাচাই করে দেখতে পারি? দেখো এটির নিয়ম হচ্ছে, এই যে আমরা যে ভাজক দেখতে পাচ্ছি, দেখো এই ভাজককে যদি আমরা এই সংখ্যা দ্বারা গুণ করি, অর্থাৎ ভাগফল দিয়ে গুণ করি, এবং এর সঙ্গে যদি এই ভাগশেষটাকে আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই যে ভাজ্যটা, অর্থাৎ এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি পেয়ে যাব। অর্থাৎ এই দুটিকে আমরা গুণ করব এবং গুণফলের সঙ্গে আমরা এই 40কে যোগ করে দেব। ঠিক আছে, তাহলে যদি এই সংখ্যাটি হয়, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কি আমাদের যাচাই পদ্ধতি, অর্থাৎ অঙ্কটি সঠিক হয়েছে কিনা এটি কিন্তু আমরা এইভাবে করে যাচাই করতে পারি। ঠিক আছে, দেখো এই সূত্রটি কিন্তু এই জায়গাতে লিখে দিয়ে আমাদের জন্য লেখা রয়েছে, তাই না? আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বলা হয়েছে ভাজক গুণ ভাগফল, অর্থাৎ এই ভাজকের সঙ্গে ভাগফলটাকে গুণ করতে হবে, গুণ করার পরে যোগ করতে হবে ভাগশেষ, অর্থাৎ এই ভাগশেষটাকে যোগ করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা সমান পেয়ে যাব ভাজ্য। তার মানে এই কাজগুলো করলে আমরা কিন্তু এই ভাজ্যটা পেয়ে যাব, অর্থাৎ এই সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের যাচাই পদ্ধতি। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমাদের কি বলা হয়েছে, যদি ভাজ্য যদি 40 কম হতো, তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাজ্য নিঃশেষে বিভাজ্য হতো। আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে, এই যে আমরা 40 পেয়েছি ভাগশেষ, তাই না? আমরা এখানে 40 পেয়েছি না ভাগশেষ, এখন বলা হয়েছে এই যে ভাজ্য, এটিকে কিন্তু বলা হয় ভাজ্য। ঠিক আছে, যে সংখ্যাকে আমরা ভাগ করি সেটিকেই বলা হয় ভাজ্য। এখন এখানে যদি এই 40 কম থাকতো, যদি এই 40 ধরো এখানে কম রয়েছে, তাহলে কিন্তু আমরা যখন 214 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করতাম, তখন ভাগফলটা মিলে যেত, একদম আমরা নিচে গিয়ে কিন্তু 0 পেতাম, তাই না? কারণ এখানে যেহেতু 40 বাড়তি রয়েছে, এই বাড়তিটা আর থাকতো না, তাই না? কারণ এই সংখ্যার ভিতরে তো 40 কম ছিল, তাই না? আচ্ছা, তাহলে এই কথাটি বলা হয়েছে যে এই ভাজ্যর ভিতরে যদি ভাগশেষ 40, এই যে 40 পেয়েছে, এই 40 যদি কম থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ভাগফলটা মিলে যেত। অর্থাৎ এই যখন ভাগফল মানে যখন আমাদের ভাগটা মিলে যায়, তখন কিন্তু আমরা সেটিকে বলি হচ্ছে নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, অর্থাৎ যখন নিচে কোনো ভাগশেষ না থাকে, এখানে যখন কোনো অবশিষ্ট না থাকে, সেটিকেই কিন্তু বলা হয় নিঃশেষে বিভাজ্য। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এই জায়গাতে দেখো আমাদের একটি কথা বলা হয়েছে, এই যে টিয়া পাখিটিকে আমরা দেখতে পাচ্ছি, দেখো সে কি বলেছে, সে বলেছে ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। আচ্ছা, তাহলে কি বলা হয়েছে, ভাগশেষ, ভাগশেষ মানে কি? অর্থাৎ ভাগ করার পরে একদম নিচে গিয়ে যে সংখ্যাটি থাকে সেটিই কিন্তু ভাগশেষ। বলা হয়েছে যে সেই ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। ঠিক আছে, এটি কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এটিকে যদি আমরা আবারও একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, এই দেখো এটিকে কিন্তু বলা হয় ভাগশেষ। ঠিক আছে, আচ্ছা বলা হয়েছে যে এই ভাগশেষটা সবসময় ভাজকের চাইতে ছোট হয়, এটিকে কিন্তু বলা হয় ভাজক। তাহলে ভাজকের চাইতে কিন্তু এই সংখ্যাটি ছোট হবে। দেখো এখানে রয়েছে 214, কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র 40, এটি কিন্তু ছোট, তাই না? তাহলে এই কথাটি বলা হয়েছে যে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রেই যদি ভাগশেষ আমরা পাই, এই ভাগশেষটা কিন্তু ভাজকের চাইতে ছোট হবে। আচ্ছা, তারপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে ভাগ করি। দেখো এই জায়গাতে কিন্তু আমরা কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো এখান থেকে কিছু অঙ্ক আমরা যদি একটু ভাগ করার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 9455 ভাগ 45। তাহলে আমরা কি করব, যেহেতু 45 দ্বারা ভাগ করতে হবে, যার কারণে 45কে কিন্তু আমরা শুরুতে লিখবো, তাই না? আমরা শুরুতে লিখলাম হচ্ছে 45, এবং আমরা কি করব, এই সংখ্যাটিকে কিন্তু লিখবো মাঝখানে, তাই না? অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয়, অর্থাৎ এটি কিন্তু ভাজ্য, তাই না? এটিকে বলা হয় ভাজ্য, এবং এই ভাজ্যটাকে কিন্তু লিখতে হয় মাঝখানে। তাহলে আমরা এখানে লিখে দিলাম 9455, এবং আমরা চাইলে এরকম একটি দাগ দিয়ে এই জায়গাতে উত্তর লিখতে পারি, আবার সোজা উপরে একটি দাগ দিয়ে এই উপরেও কিন্তু আমরা উত্তর চাইলে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই পাশে যদি এবার উত্তর লিখি, দেখো
আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এই ভাজকের জায়গাতে মোট কিন্তু দুটি অঙ্ক রয়েছে। দেখো একটি অঙ্ক দুটি অঙ্ক, যেহেতু দুটি অঙ্ক রয়েছে তার মানে আমরা কি করব, এখান থেকে প্রথম দুটি অঙ্ককে আমরা ভাগ করব। প্রথম দুটি অঙ্ক মিলে কত হয়, 9 এবং 4, এই দুটি মিলে কিন্তু হয়ে যায় 94। এখন 94কে আমরা ভাগ করব, ঠিক আছে। আমরা 45-এর সঙ্গে দেখব যে কতকে গুণ করলে 94-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আমরা এই যে গুণটি এটি কিন্তু আমরা আলাদা জায়গাতে করব, এই রাফটা আমরা কিন্তু আলাদা জায়গাতে করব, ঠিক আছে। আচ্ছা দেখো, যদি আমরা 45-এর সঙ্গে আমরা যদি 45-এর সঙ্গে 1কে গুণ করা হয় 45 একে 45, এবং এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করে দেখি কত হয়, 2 দ্বারা প্রথমে 5কে গুণ করা হয় 5 2 10। হ্যাঁ, এই 10-এর শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। আচ্ছা, এবারে 2 দ্বারা 4কে গুণ করা হয় 4 2 8, 8-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে কিন্তু হয়ে যায় 9। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি কত, 90, এবং এখানে রয়েছে 94। তাহলে এই 90টাই তো এই 94-এর সবচেয়ে কাছের সংখ্যা, তাই না। আমরা যদি এখানে 45-এর সঙ্গে 3কে গুণ করি তাহলে কিন্তু এই 94-এর চাইতে অনেক বড় হয়ে যাবে। আমরা জানি 94-এর চাইতে বড় হলে কিন্তু হবে না, হয় 94-এর সমান হতে হবে, আর না হয় 94-এর চাইতে একটু ছোট হতে হবে, তাই না। তাহলে 2 দ্বারা গুণ করে কিন্তু আমরা 94-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পাচ্ছি। তাহলে আমরা এই 2টাকে কোথায় লিখবো, 2টাকে কিন্তু লিখবো হচ্ছে আমরা এই উত্তরের জায়গাতে। হ্যাঁ, এবং এই যে 2 দিয়ে গুণ করে যে 90 পাচ্ছি, এই 90কে কোথায় লিখবো, 90কে লিখবো কিন্তু 94-এর নিচে। আমরা এখানে লিখবো 90, অর্থাৎ 45 2 90, আমরা নিচে লিখে দিলাম 90। এবারে দেখো, যদি 94 থেকে এই নিচের 90কে আমরা বিয়োগ করে দিই, 4 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 4, লিখে দিলাম 4। 9 থেকে 9 চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র 4, তাই না। এবারে কি করব, পাশের যে সংখ্যাটি রয়েছে এটিকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো এখানে পাশে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5, এই 5কে কিন্তু আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। যখন 5কে নিচে নামিয়ে নিয়ে আসলাম তখন এখানে মোট হয়ে গেল কত, হ্যাঁ মোট কিন্তু হয়ে গেল 45, এবং এখানেও রয়েছে কিন্তু 45। এবার এই 45কে আমরা 45 দ্বারা ভাগ করবো কিন্তু, তাই না। আমরা দেখবো যে 45-এর সঙ্গে কতকে গুণ করলে 45 হয়। আমরা জানি 45-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 45 একে 45, তাহলে এটির সঙ্গে তো মিলে যাচ্ছে। তাহলে আমরা এবারে কী করবো, আমরা এই জায়গাতে 45 একে, আমরা যেহেতু 45 একে 45 হয় যার কারণে আমরা 1 লিখবো এই জায়গাতে, তাই না। যেহেতু 45-এর সঙ্গে 1কে গুণ করলে আমরা পাই 45, 45 একে 45, আমরা নিচে লিখে দিলাম 45। এবারে দেখো 45 থেকে 45কে বিয়োগ করলে তার কিছুই থাকে না, মানে 0, তাই না। আচ্ছা, এখন আমরা কি করব, দেখো এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এই দেখো আমরা এই পাশে যে 5 দেখতে পাচ্ছি, দেখো এই 5কে যদি আমরা এই জায়গাতে নিচে নামিয়ে নিয়ে আসি, দেখো এখানে কিন্তু আমরা কোনো শূন্য লিখলাম না, কেন, কারণ আমরা জানি শুরুতে যতগুলো শূন্যই থাকুক না কেন সেই শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না, যার কারণে এই 5কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন দেখো এই 5কে কি আমরা 45 দ্বারা ভাগ করতে পারবো, পারবো না কিন্তু, কেন, কারণ 5 হচ্ছে ছোট, অনেক ছোট, 45-এর চাইতে ছোট। আবার 5টাকে যে আমরা বড় বানাবো, এই পাশে কিন্তু আর কোনো সংখ্যাও নেই। তাহলে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে, দেখো তোমাদের সবসময় মনে রাখতে হবে, যখন আমরা একটি সংখ্যাকে নিচে নামাবো, ঠিক আছে, সেই সংখ্যাটিকে আমাদের ভাগ করতেই হবে, ঠিক আছে। যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় তাহলে 0 দিয়ে করলেও করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু এই 5কে আমরা নিচে নামিয়েছি, হ্যাঁ, এই জন্য এই 5কে আমরা ভাগ করবো কত দ্বারা, দেখো 45-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে হয়ে যায় 45 একে 45, তার মানে এই 5-এর চাইতে অনেক বড় হয়ে যায়, তার মানে 1 দ্বারা গুণ করা যাবে না। তাহলে আমরা কি করব, এখন আমরা 1-এর চাইতে ছোটকে 0, এই 0 দ্বারা গুণ করব। 45কে যদি 0 দ্বারা গুণ করি তাহলে হয় 45 0 গুণে 0, ঠিক আছে। আমরা জানি যে যত বড় সংখ্যাই হোক না কেন, হ্যাঁ, তাকে যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে উত্তর কিন্তু 0ই হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে 45 0 গুণে আমরা পাচ্ছি 0। এখন দেখো এবারে 5 থেকে যদি এই 0কে বিয়োগ করি তাহলে এবার বিয়োগ করে কিন্তু পাচ্ছি আমরা 5, ঠিক আছে। এই 5 কিন্তু আলাদা, তাই না। এই 5টাকে যখন নামালাম, নামানোর পরে যে 5 পাবো, আমরা সরাসরি নামানোর পরে যে সংখ্যাটি পাবো সেটিকে আমাদের ভাগ করতেই হবে, ঠিক আছে। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে 0 দিয়ে করলেও করতে হবে। আচ্ছা, আমরা 0 দিয়ে ভাগ করে পাচ্ছি 45 0 গুণে 0। এখন এই বিয়োগ করে দেখো 5 থেকে 0কে বিয়োগ করে কিন্তু আমরা আবারও সেই 5 পাচ্ছি, তাহলে এটিকে কি আবারও ভাগ করব না বন্ধুরা, এটিকে কিন্তু আর ভাগ করব না, ঠিক আছে। যখন বিয়োগ করে যে সংখ্যাটি পাবো সেটিকে আর ভাগ করার আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে নিচে 5 পাচ্ছি এটি কিন্তু আমাদের ভাগশেষ, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের ভাগশেষ, এটি হচ্ছে আমাদের ভাগফল। আমরা ভাগফল পাচ্ছি 210 এবং ভাগশেষ পাচ্ছি 5। হ্যাঁ, তাহলে আমরা উত্তর হিসেবে কি লিখব, আমরা কিন্তু উত্তর হিসেবে লিখব হচ্ছে ভাগফল, ভাগফল হচ্ছে 210 এবং ভাগশেষ আমরা কি লিখব, ভাগশেষ। আচ্ছা, ভাগশেষ কেন বলা হয়, কারণ ভাগ করার শেষে কিন্তু এটি অবশিষ্ট রয়ে গেল, যার কারণে এটিকে বলা হয় ভাগশেষ। ভাগশেষ পাচ্ছি 5, আমরা লিখে দিলাম 5, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এটিকে সমাধান করা হয়ে গেল। এবারে এখান থেকে যদি আমরা আরও একটি অঙ্ককে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো
বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 1-3 নম্বরে বলা হয়েছে 9485 ভাগ 39। তাহলে এখন এই সংখ্যাটিকে আমরা 39 দ্বারা কিভাবে ভাগ করতে পারি? আমরা শুরুতে লিখবো হচ্ছে 39, দেখো আমরা শুরুতে লিখলাম হচ্ছে 39 এবং মাঝখানে লিখবো কিন্তু 9485। আমরা লিখে দিলাম 9485, তাই না? এখন আমরা কিন্তু এবারে কি করবো, উত্তরটিকে তোমরা চাইলে এখানে একটি দাগ দিয়ে উপরেও লিখতে পারো, কিংবা এরকম একটি দাগ দিয়ে তোমরা এই পাশেও কিন্তু উত্তরটি লিখতে পারো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ভাজকের জায়গাতে কয়টি অঙ্ক রয়েছে? 1টি 2টি, যেহেতু 2টি অঙ্ক তার মানে আমরা প্রথম 2টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। দেখো এখানে প্রথম 2টি অঙ্ক মিলে হয়ে যায় 94, তাই না? তাহলে 94কে যদি আমরা ভাগ করি, আমরা দেখবো যে 39-এর সঙ্গে কতকে গুণ করলে 94-এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। তাহলে দেখো 39-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে কত হয়? 9 দুগুণ হয় 18, 18-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1, তাই না? এবার 2-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6-এর সঙ্গে হাতের 1কে গুণ করলে হয়ে যায় 7। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি এখানে 78, কিন্তু এখানে রয়েছে কত? 94। এখন যদি আমরা যেহেতু 78-এর চাইতে 94 অনেক বড়, তার মানে 2 দিয়ে যেহেতু আমরা গুণ করে দেখেছি, এবার যদি 39-কে আমরা যদি এবারে 3 দিয়ে গুণ করে দেখি যে কত হয়, দেখো 3 দ্বারা প্রথমে 9কে গুণ করবো, তারপরে 3 দ্বারা 3কে গুণ করবো, তাই না? 3 দ্বারা 9কে গুণ করলে হয় 3 নং 27, 27-এর 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2, এবারে 3 দ্বারা 3কে গুণ করলে হয় 3 3-এ 9, 9-এর সঙ্গে যদি হাতের এই 2কে আমরা যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যায় 11, তাই না? তাহলে এখানে মোট হয়ে গেলে কত? 117 হয়ে গেল। তার মানে এটি কিন্তু 94-এর চেয়ে অনেক বড় হয়ে গেল, যার কারণে এটিকে আমরা নিতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2, তাহলে অর্থাৎ 2 দ্বারা গুণ করলে 39-কে 2 দ্বারা গুণ করলে আমরা 94-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পেতে পারি, যার কারণে 2কে লিখবো হচ্ছে আমরা উত্তরের জায়গায়, এই জায়গাতে লিখলাম আমরা 2, এবং এই 39 দুগুণে যেহেতু 78 পাচ্ছি, এটিকে লিখবো আমরা এই 94-এর নিচে, আমরা লিখে দেবো 78। আচ্ছা, এবারে এই 94 থেকে যদি 78কে আমরা বিয়োগ করি, দেখো উপরে রয়েছে 4, 4 থেকে কিন্তু আমরা 8কে বিয়োগ করতে পারবো না, কারণ আমরা জানি বিয়োগ করতে গেলে উপরের সংখ্যাকে বড় হতে হয়, তাই না? তাহলে উপরের সংখ্যা দেখতে পাচ্ছি ছোট, কিন্তু নিচের সংখ্যাটি বড়, যার কারণে উপরের সংখ্যাটিকে আগে আমরা বড় বানাবো। কিভাবে বড় বানাবো? এই পাশে যে 9 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে এই 4-এর কাছে আমরা নিয়ে আসবো। দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 4, যখন এই 9-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসলাম, তখন 1 এবং 4 মিলে হয়ে গেল কত? 14 হয়ে গেল কিন্তু এখানে, তাই না? তার মানে 14 হলে কিন্তু 8-এর চাইতে অনেক বড় হয়ে গেল, তাই না? তাহলে আমরা এবার 14 থেকে কিন্তু 8কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 14 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 6, লিখে দিলাম 6। এবারে এখানে যে 9 দেখতে পাচ্ছি, এখানে কি 9 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 9 নেই। কেন 9 নেই? কারণ এই 9 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম ওর কাছে, তাই না? তাহলে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল কত? ও কিন্তু এখন হয়ে গেল 8, তাই না? এবারে এই 8 থেকে যদি নিচের 7কে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের 1, আমরা লিখে দিলাম 1। আচ্ছা, তাহলে এবারে কি করবো? পাশ থেকে আমরা একটি সংখ্যাকে বা একটি অঙ্ককে নামাবো। এখানে দেখতে পাচ্ছি রয়েছে 8, এই 8কে আমরা নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এবারে এখন আমরা দেখবো যে 39-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 168-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আচ্ছা, তাহলে দেখো আমরা 39-এর সঙ্গে 3কে, এই যে দেখো 3কে তো আমরা আগেই গুণ করে দেখেছি, হয় হচ্ছে 117। এবারে এই 39-এর সঙ্গে যদি আমরা একটু 4কে গুণ করে দেখি কত হয়, চলো আমরা একটু গুণ করে দেখি। তোমরা কিন্তু এভাবে অনুমান করে গুণ করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো প্রথমে আমরা 4কে 9 দ্বারা গুণ করব, তারপরে 4কে আমরা 3 দ্বারা গুণ করব। 4কে 9 দ্বারা গুণ করলে হয় 4 নং 36, 36-এর 6কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3, এবারে 4-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 4 12, 12-র সঙ্গে হাতে যেহেতু 3 রয়েছে, 12 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 15। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 156। তাহলে এটিই কিন্তু আমাদের সঠিক উত্তর, কারণ এখানে রয়েছে 168, তাই না? আমরা যদি এই 39-কে 5 দ্বারা গুণ করি তাহলে এর চাইতে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তোমরা চাইলে গুণ করেও দেখতে পারো। আচ্ছা, তাহলে 4 দ্বারা গুণ করলে যেহেতু আমরা সবচাইতে কাছের সংখ্যাটি পাচ্ছি, যার কারণে 4কে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে, উত্তরের জায়গাতে লিখলাম আমরা 4, এবং গুণ করে যেহেতু পাচ্ছি কত? 4 দ্বারা গুণ করে পাচ্ছি 156, আমরা 156-কে লিখে দেবো এই জায়গাতে, আমরা লিখে দিলাম 156। এখন যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করি, দেখো 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 2, লিখে দিলাম 2, 6 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 1, লিখে দিলাম 1, 1 থেকে 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি যে শুরুতে কিন্তু কখনোই শূন্য লিখতে হয় না। তাহলে এই জায়গাতে আমরা ভাগশেষ পাচ্ছি কত? এখানে কিন্তু আমরা পাচ্ছি দেখো 12। তাহলে এবারে দেখো আমাদের কিন্তু আরও একটি অঙ্ককে ভাগ করা বাকি রয়ে গেছে, তাহলে এখানে বাকি রইল কত? এই 5, এই 5কেও কিন্তু আমাদের নিচে নামিয়ে আনতে হবে, তাই না? আচ্ছা, তাহলে 5কে যদি আমরা নিচে নামিয়ে আনি, দেখো এই 5কে আমরা সরাসরি এই নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন এখানে মোট হয়ে গেল কত? মোট কিন্তু এখানে হয়ে গেল 125।
এবার আমরা দেখবো যে 39-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 125-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো আমরা তো আগেই কতগুলো সংখ্যা দিয়ে গুণ করে দেখেছি, তাই না? 39-কে 2 দ্বারা গুণ করলে হয় 78, আমাদের আরও বড় সংখ্যা দরকার কারণ এখানে রয়েছে 125। 39-কে 3 দ্বারা গুণ করলে হয় 117, আবার 39-কে 4 দ্বারা গুণ করলে হয় 156। তাহলে 4 দ্বারা গুণ করলে কিন্তু 125-এর চাইতে বড় হয়ে যায়, তার মানে এটিকে কিন্তু আমরা নিতে পারবো না। হ্যাঁ, তাহলে 39-কে 3 দ্বারা গুণ করলে হয় 117, এটি কিন্তু এই 125-এর সবচাইতে কাছের সংখ্যা। তার যার কারণে আমরা এবার কী করবো, 3কে কিন্তু নিব, তাই না? 3 39-এ 117, এই 3কে এবার আমরা লিখব উত্তরের জায়গায়, আমরা এই জায়গাতে লিখবো হচ্ছে 3, এবং 3 39-এ হয় কত, 117, এই 117কে লিখে দেবো আমরা এই নিচে, তাই না? এবার যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি 5 থেকে 7কে বিয়োগ করা যায় না, কেন? কারণ 5 ছোট, উপরের সংখ্যাকে বড় হতে হয় আমরা জানি বিয়োগ করতে গেলে। এই জন্য 5কে কীভাবে বড় বানাবো, দেখো এই 2-এর কাছ থেকে ওর কাছে আমরা 1কে ধার করে নিয়ে আসবো, ও কিন্তু রয়েছে এখন 5, তাই না? যখন এই 2-এর কাছ থেকে আমরা যখন 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 5 মিলে হয়ে গেল 15। এবারে 15 থেকে যদি আমরা 7কে বিয়োগ করি তাহলে কত থাকে, আমরা জানি 15 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে আরও 8, তাই না? আমরা জানি 15 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 8, আমরা এখানে লিখে দিলাম 8। এবার দেখো এখানে যে আমরা 2 দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 2 নেই। কেন? কারণ এই 2 থেকে কিন্তু আমরা এই 5-এর কাছে 1 ধার করে দিয়েছিলাম, তাই না? মনে আছে তো তোমাদের? যার কারণে 2 থেকে সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 1। 1 থেকে নিচের 1 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আবার এই উপরের 1 থেকে নিচের 1 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। তার মানে আমরা এখানে কিন্তু ভাগশেষ পাচ্ছি শুধুমাত্র 8, তাই না? তাহলে আমাদের কিন্তু ভাগ করা হয়ে গেল, কারণ দেখো এখানে কিন্তু আর কোনো সংখ্যা অবশিষ্ট নেই। তাহলে আমরা উত্তর মানে ভাগফল পাচ্ছি হচ্ছে 243 এবং ভাগশেষ পাচ্ছি 8। আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে ভাগফল, আমরা কি লিখতে পারি, ভাগফল 243 এবং ভাগশেষ আমরা দেখতে পাচ্ছি ভাগশেষ রয়েছে কত, ভাগশেষ রয়েছে হচ্ছে 8, আমরা লিখে দিলাম 8। তাহলে দেখো আমরা এই যে 1 নম্বর অঙ্কগুলো, 1 নম্বর কিন্তু দেখো মাঝখানের যে অঙ্কটি রয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে করাইনি, এটি তোমরা একই রকম নিয়মে তোমরা কিন্তু এটিকে সমাধান করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।